বাংলাদেশ কারো কাছে মুখাপেক্ষী থাকবে না বললেন প্রধানমন্ত্রী। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদ। সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ, বোতলে বাড়ল 4 টাকা, খোলা তেলে কমল 2 টাকা। বোট ক্লাবে হাঙ্গামার ঘটনায় পরিমণির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আদালতের সমন জারি। 50 বছরে হতদরিদ্র কমলেও বেড়েছে বৈষম্য, উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতি রোধের পরামর্শ অর্থনীতিবিদদের। কাল থেকে ভারতে লোকসভার নির্বাচন, প্রথম ধাপে পশ্চিমবঙ্গ সহ 21 রাজ্যে ভোট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোনো দেশের মুখাপেক্ষী না হয়ে নিজেদেরকে শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মানুষের স্বাস্থ্যগত ক্ষতি না হওয়ার পাশাপাশি বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় সেভাবে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করাসহ গবাদি পশুপালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ বিপ্লবের ডাক ও দূরদর্শী পরিকল্পনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে। স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন তিনি। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এখাতে বিএনপির ব্যর্থতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি। যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তাহলে যে বিরোধী দলের চেয়ারে বসা তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলবো। কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। খাদ্য ও নিত্যপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশ কারো কাছে মুখাপেক্ষী থাকবে না। হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি, কিভাবে সেগুলি যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস। সরকারি সকল সহায়তার আশ্বাস দিয়ে প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিদের গবাদি পশুর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 163 থেকে বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এই দাম আজ থেকে কার্যকর হবে। এতে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল 800 টাকা থেকে বেড়ে হল 818 টাকা, আর প্রতি লিটার বোতলজাত পাম অয়েল 135 টাকা। তবে খোলা সয়াবিনের দাম লিটারে কমল 2 টাকা। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ভোজ্য তেলের বাজার অস্থির অনেক দিন থেকেই, একবার কমে তো অন্যবার বাড়ে। গত কয়েকদিন থেকে ভোজ্য তেলের দাম নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই আবারও বাড়ানো হলো দাম।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ট্যারিফ কমিশন, ভেজিটেবল অয়েল ওনার্স অ্যাসোসিয়েশন ও অন্যান্য অংশীদারদের সভায় নতুন দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে প্রতি লিটার বিক্রি হবে 167 টাকা, আর 5 লিটারের বোতল 800 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 818 টাকা, আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার 147 টাকা। বাড়ার সময় সঙ্গে সঙ্গে হওয়ার কারণটা হলো যে আমার মিল গেট থেকে ডিউটি দিয়ে এখন পণ্যটা সরবরাহ করতে হবে। সো আমি যে একটা টাইম দিব, সেই টাইমের কোনো সুযোগ নাই আমাদের কাছে। আর মানে যখন কমাই তখন কমে কেন? কারণ এটা আমদানি করে মিল গেটে এনে তারপরে যখন প্রসেস করতে 15 থেকে 20 দিন লাগে। 1 লিটারে 4 টাকা বৃদ্ধি করা হইল এবং 5 লিটারে 18 টাকা বৃদ্ধির প্রস্তাবনা, সেটা আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আমরা গ্রহণ করে আপনাদের মাধ্যমে সকলকে আমরা অবহিত করলাম। প্রতিমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সমন্বয়ের অভাবে কয়েকদিন ধরে সয়াবিন তেলের দাম নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। ভোক্তা পর্যায়ের 5% বাড়ানোর ফলে আমরা কস্টিং করে অ্যাডিশনাল যে ট্যাক্স, সেটার কারণে আমরা আসলে সব বার্ডেন যদি আমরা উৎপাদককে দিয়ে দেই তাহলে উৎপাদকরা নিরুৎসাহিত হবে এবং এতে কিন্তু হবে আমাদের সাপ্লাই চেনে অসুবিধা হবে। সো আমরা যাতে সাপ্লাই চেনটা আনইন্টারাপ্টেড থাকে তার জন্যই আমার কিছুটা হলেও অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ভোজ্য তেলের আমদানির উপর 5% এবং ভোক্তা পর্যায়ে 15% ভ্যাট অব্যাহতি দিয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন দাখিলের পর চিত্রনায়িকা পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেছে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 25 জুন তাদেরকে হাজিরের নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আদালত এই আদেশ দেন। মোহাম্মদ কবিরের রিপোর্ট। 2021 সালের 9 জুন রাত 12টার পর সাভারের বোট ক্লাবে অ্যালকোহল পান করে নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দিয়ে বোট ক্লাবে ভাঙচুর চালান চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগীরা। হত্যা ও শ্লীলতাহানির অভিযোগ এনে পরিমণির করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। পরবর্তীতে তদন্তে এই অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। এরপর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে 2022 সালের 18 জুলাই ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ। দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার পিবিআইয়ের কর্মকর্তা ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পায় পিবিআই। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত প্রতিবেদন গ্রহণ করে পরিমণি সহ জিমিকে আগামী 25 জুন আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অর্থনীতি বান্ধব রাজনীতির উপর গুরুত্ব আরোপ করেছেন গবেষক ও অর্থনীতিবিদরা। বলেছেন, বাংলাদেশে গত 50 বছরে অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয় হলেও দুর্নীতি আর উন্নয়ন হাত ধরাধরি করে চলেছে। এতে হতদরিদ্র উল্লেখযোগ্য কমলেও বেড়েছে বৈষম্য। রাজধানীতে 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমনটাই পর্যবেক্ষণ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। গত 50 বছরে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন নিয়ে 50 ইয়ার্স অব বাংলাদেশ বই রচনা করেন অর্থনীতিবিদ সহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা, যা যৌথভাবে সম্পাদনা করেন অধ্যাপক ডক্টর রওনক জাহান ও অধ্যাপক ডক্টর রেহমান সোবহান। বইটিতে 50 বছরে নানা অর্জনের পাশাপাশি আগামীর বাংলাদেশের নানা চ্যালেঞ্জও তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে গত 50 বছরে বাংলাদেশের অর্জন হয়েছে অভাবনীয়, কিন্তু এর প্রায় পুরোটাই সস্তা শ্রম নির্ভর। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে রূপান্তর ঘটাতে হবে। দরকার বৈষম্য রোধ ও তদারকি সংস্থাগুলো পুনর্গঠনের মতো উদ্যোগ। এজন্য দরকার শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার। পপুলেশন সাইজ এবং জিডিপি সাইজের ভিত্তিতে বাংলাদেশ উইল বি দি ফার্স্ট টেস্ট কেস অফ এলডিসি গ্র্যাজুয়েশন।
এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা, আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপে পড়ব কিনা, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মের যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে। রেগুলেটরি এনভায়রনমেন্টে কিন্তু আমাদের ওভারঅল ওভার দ্য ইয়ার্স একটা ডেটোরেশন হয়েছে। ব্যাংকিং সেক্টরের কথা বলি, ট্যাক্সেশনের কথা বলি, জুডিশিয়ারির কথা বলি, এসব জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্টের বদলে আমরা ডেটোরেশন দেখছি। দুটো কার্ভ, একটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, আরেকটা কার্ভ হচ্ছে ইনইকুয়ালিটি। দেখা যাচ্ছে অ্যাবসলিউট পভার্টিটা কমছে আর ইনইকুয়ালিটিটা বাড়ছে। এদিকে সামরিক শাসন, স্বৈরশাসন ও গণতন্ত্র মিলিয়ে পার হয়েছে গত 50 বছর। রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের গুণগত পরিবর্তন না এলে আসছে দিনগুলোতে মাথাচাড়া দিতে পারে ইসলামপন্থী রাজনীতি। আমাদের পলিটিক্যাল এলিট সব তাদের কমফোর্ট জোন হচ্ছে এই ডমিনেন্ট পার্টি স্টেট। এখানে থাকতে তারা ভালোবাসেন এবং যখন তারা এখানে থাকেন না, অপোজিশনে থাকেন, তখন তারা আবার গণতন্ত্রের কথা বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট চান, আবার ফিরে গিয়েই ডমিনেন্ট পার্টি স্টেটে চলে যান। আগামী বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তন কোন পথে বা কিভাবে সেদিকে নজর দেওয়ার সময় কখন হবে, কে বা কারা পথ দেখাবে? রাজনৈতিক দল এক অর্থে তারা তো সে পথ দেখাতে ব্যর্থ হয়ে গেছে। অধ্যাপক ডক্টর রেহমান সুবান বলছেন, দ্বিদলীয় রাজনীতির মাঝে এক ধরনের ভারসাম্য থাকলেও এখন আর সেটা নেই। তবে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তো when we are talking politics in 1996, everything was looking good. We were a role model for showing South Asian countries and other countries how to have a free and fair election through caretaker government. বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান এখন আর আশানুরূপ কার্যকর নয় এবং এটা দুঃখজনক বলে উল্লেখ করেন এই বর্ষিয়ান অর্থনীতিবিদ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চোখ ফেরাবো ভারতের নির্বাচনে। রাত পোহালেই শুরু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। প্রথম ধাপে ভোট হবে পশ্চিমবঙ্গ সহ 21 রাজ্যের 102টি আসনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইঙ্গিত পাওয়া গেলেও জনমত জরিপ বলছে ক্ষমতাসীন বিজেপির সহজ জয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হার্ডলাইনে নির্বাচন কমিশন, অনিয়ম করলে শুধু প্রার্থী নয়, ছাড় পাবে না প্রভাব বিস্তারকারীরাও। চিকিৎসক ও রোগীর সুরক্ষায় আসছে স্বাস্থ্য সুরক্ষা আইন। কুমিল্লায় ক্যান্সার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সহসাই কমছে না তাপপ্রবাহ। খুলনার রাজশাহীতে দাবদাহ আরও বাড়ার শঙ্কা আবহাওয়া বিভাগের। তীব্র গরমে নানা রোগে আক্রান্ত সাধারণ মানুষ। অসুস্থতা থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। মানিক শিকদারের রিপোর্ট। 2 সপ্তাহ ধরে দেশজুড়ে বয়ে চলেছে তাপপ্রবাহ। রাজশাহী ও খুলনা বিভাগে তীব্র দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। চরম পর্যায়ে গরম অসহ্য গেছে একবারে। বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও যশোরে 40.4 ডিগ্রি সেলসিয়াস। তুলনামূলকভাবে যে তাপপ্রবাহের এলাকা সেটা আজকেই কিছুটা কম থাকতে পারে, আগামীকাল থেকে তাপপ্রবাহের এলাকাটা আরও বেড়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের মাঝেই সর্দি, জ্বর, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অনেকেই যাচ্ছেন হাসপাতালে। মহাখালীর কলেরা হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গরমে মঙ্গলবার থেকে 2-3 বার বাইরে গেছে, বুড়ির থেকে বেশি পেট খারাপ করে নিয়ে আজকে সারাদিন এইখানে, ওর এখন পর্যন্ত কোনো দেখতেছি না। তাপদাহ অব্যাহত থাকলে রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। এই সময় দেখা যায় যে ডায়রিয়া নিয়ে পেশেন্টগুলো ভর্তি হয়, কিন্তু এবার যেটা হয়েছে মাঝখানে রোজা এবং ঈদ পরে যাওয়াতে সম্ভবত পেশেন্টটা এখনো কম আছে। দুপুরে রোদ এড়িয়ে চলার পাশাপাশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। তার সম্ভব ঘরের ভিতরে থাকার চেষ্টা করতে হবে এবং যখন ঘরের বাইরে যাবে ছাতা ব্যবহার করতে হবে বা টুপি ব্যবহার করতে হবে, ঢিলেঢালা কাপড় পরতে হবে এবং বেশি পরিমাণ পানি খেতে হবে, প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিনে দাবদাহের ব্যাপ্তি ও মাত্রা আরও বাড়তে পারে, তাই সচেতন থাকার পরামর্শ তাদেরও। যারা মাঠে কাজ করে, বিশেষ করে দুপুরের পর থেকে দুপুর 3টা থেকে বিকাল পর্যন্ত যতটা সম্ভব তারা ছায়ায় অবস্থান করবে এবং পর্যাপ্ত পানি খাবে এবং বিশুদ্ধ পানি খাবে। শ্রমজীবী, দিনমজুর ও কৃষকদের বেশি সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
বৈশ্বিক মেরুকরণের যুগে সামরিক কূটনীতির প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন সামরিক বিশ্লেষকরা। শুধু শান্তি মিশন নয়, সামরিক কূটনীতি এখন ভূরাজনীতি ও আন্তঃমহাদেশীয় নানা পদক্ষেপের সাথে সম্পর্কিত হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তারা। আর সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন জানিয়েছেন, নানা মাত্রার নিষেধাজ্ঞার পড়া মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা বাড়লে অন্য বন্ধুরা অসন্তুষ্ট হবার শঙ্কা তৈরি হয়। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জাতীয় স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সামরিক কূটনীতি। বৈশ্বিক ক্ষমতার বহু মেরুকরণের যুগে সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ধরে রাখা এখন প্রধানতম দায়িত্ব। বৃহৎ পরিসরে পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনেও ভূমিকা রাখে সামরিক কূটনীতি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন যার সফল উদাহরণ। বিশেষ সেমিনারে এমনটাই বললেন বক্তারা। Defense diplomacy of Bangladesh is focused on creating a conducive environment for generating trust and friendship among the regional and global powers for achieving peace and stability. Or a counter-terrorist force or a humanitarian agency. It is a tool to create the space for the nationally owned political solution. ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, কাউন্টার টেরোরিজমের মতো ইস্যুতে ভূরাজনৈতিক সম্পর্ক নির্ধারণে সামরিক কূটনীতি গুরুত্ববহ। সেমিনারে উঠে আসে মিয়ানমারের সেনাবাহিনীর প্রসঙ্গ। We don't have to be rocket scientists to understand the Indo-Pacific strategy and the Belt and Road Initiative provide two competing pressures for our foreign policy, because we have our oil reserve and gas reserves in the sea, and we want to harness the blue economy, and it will be very important to secure not only our shipping lane as well as our maritime space. It is the confluence of South Asia and Southeast Asia and crowns the Bay of Bengal in Indian Ocean region. শান্তিরক্ষা মিশন এখন শুধু সামরিক নয়, বেসামরিক লোকজনও অবদান রাখছে। বক্তব্যের এক পর্যায়ে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে বর্তমান সম্পর্কের বিষয়ে কথা বলেন সেনাপ্রধান। The Myanmar military leaders, they have international sanction, so there is a risk of putting ourselves into trouble while you do that. To make one friend happy, then we cannot antagonize another one. So it's a dynamics that we have to look into it, and at the same time the practical connotation has to be taken into consideration. শান্তিরক্ষা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সামরিক কূটনীতির প্রয়োগ করে দেশকে এগিয়ে নেবার উপর গুরুত্ব আরোপ করেন সামরিক বিশ্লেষকরা। National interest or national strategy, the military strategy will come. And that formulates our approach to different countries or different issues. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম করলে প্রার্থীর পাশাপাশি প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেছেন, কে কার আত্মীয় বা কে আত্মীয় নয় সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের নয়। দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফকালে নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ইসি মোহাম্মদ আলমগীর। এখানে কে কার আত্মীয় বা কে তার আত্মীয় নয় বিষয়টি দেখার কোনো সুযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দেখার নেই, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের পক্ষে দেখার কোনো সুযোগ নেই। যে নির্বাচনে কেউ যদি অন্যায় কাজ করার চেষ্টা করে, কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে, সেগুলো থেকে বিরত থাকে। এবার শুধু ক্যান্ডিডেট না, যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার আইনে অধিকার আছে, আমরা কিন্তু সেগুলো করতে পারি। চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদের স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিচালক সহ চিকিৎসকদের সাথে মত বিনিময় করেন তিনি। বিদেশের চিকিৎসা গ্রহণ নিরুৎসাহিত করতে চিকিৎসকদের আরও বেশি সেবার মনোভাবী হবার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। স্থানীয় সংসদ সদস্যের দাবিতে কুমিল্লায় ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি। আমি চিকিৎসকদের সুরক্ষা অবশ্যই দিব, সাথে সাথে আমি রোগীদের সুরক্ষা ব্যাপারেও আমি কাজ করব। রোগীদের সুরক্ষাও আমাকে দেখতে হবে, কারণ আমি কিন্তু মন্ত্রী, যেরকম চিকিৎসকদেরও মন্ত্রী, আমি রোগীদেরও মন্ত্রী। দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্যায় বাংলাদেশি শ্রমিকদের ক্ষয়ক্ষতির খবর আসেনি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।
দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনে যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সরকার দূতাবাসের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সার্বক্ষণিক খবর রাখছেন। সমাবর্তনে শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এতে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন, সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী, নাদেল এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন জরুরি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, সারা বিশ্বেই এমন উন্নয়ন ধারণা বাস্তবায়ন করা চ্যালেঞ্জ। এর জন্য যে অর্থ দরকার তা জোগাড় করাও কঠিন। জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্য খাত হুমকির মুখে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ ক্লাইমেট পার্টনারশিপের মাধ্যমে একসাথে কাজ করা গেলে এই সমস্যা মোকাবেলা করা সহজ হবে। How do we define our own priorities? How do we define and articulate our own vision? So this is what this partnership is actually going to do. And of course, it's a constantly evolving challenge. The health is becoming more important, the nexus between health and climate change. So this partnership will also evolve. We are also thinking about some of the health dimensions to be included in our national adaptation program. প্লাস্টিক, মেলামাইন, সিলভার, কাঁচ ও স্টিলের বাহারি তৈজসপত্রের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যের ধারক মৃৎশিল্প। জীবিকা নির্বাহে টান পড়েছে পাবনার মৃৎশিল্পীদের। মাটি ও জ্বালানির মূল্য বৃদ্ধির পাশাপাশি পণ্যের চাহিদা কমায় অনেকেই ছাড়ছেন বাপদাদার পেশা। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল পাবনা। সদর, চাটমোহর, ভাঙ্গুড়া, ঈশ্বরদী ও সুজানগর উপজেলার গ্রামে গ্রামে মাটি দিয়ে তৈরি হতো নিত্য প্রয়োজনীয় বাসনপত্র। এখন আর চোখেই পড়ে না সেসব। আধুনিক শিল্পায়নে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্পটি। মাটির থালা বাসন, হাঁড়ি পাতিল, আসবাবপত্রের স্থান দখল করেছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল ও কাঁচের তৈজসপত্র। মৃৎশিল্পের সুদিন হারিয়ে যাওয়ায় পৈতৃক ব্যবসা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছে বেশিরভাগ পাল পরিবার। ভিটাবাড়ি বিক্রি করে অন্যত্র চলেও গেছেন অনেকে। দু একটি পরিবার পূর্বপুরুষের পেশা ধরে রাখলেও অভাব অনটনে মানবেতর জীবনযাপন তাদের। মাটি ও জ্বালানির দাম বাড়লেও কমেছে তৈরি পণ্যের চাহিদা, তাই আগ্রহ হারাচ্ছেন কারিগররা। মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। এখন আমরা দুই ঘরে আছি, 1-8 বছর পরে আমরা বাদ দিয়ে দেবো। এখন সব প্লাস্টিক, সিলভার, স্টিল উঠে আমাদের ব্যবসা বন্ধ। মাটির হাড়ি পাতিল আমি 50 বছর বেচাকেনা করতেছি। সরকার যদি সাহায্য করে তাহলে আগেকার মতনই আবার পালপাড়া হয়তো জাকজমক হবি, ফিরে পাবি। মৃৎশিল্পীদের আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি সরকারি সুবিধার আশ্বাস বিসিকের। আমরা বিসিক জেলা কার্যালয় মৃৎশিল্পের সাথে সংশ্লিষ্ট পাবনা জেলায় যদি কেউ কোনো আর্থিক সহায়তা বা ঋণের জন্য আমাদের কাছে আসে, আমরা অবশ্যই তাদের সহায়তা করব। পরিবেশ দূষণে দায়ী প্লাস্টিক পণ্যের ব্যবহার কমলেও ঘুরে দাঁড়াবে মৃৎশিল্প, বলছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সুনামগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী পাগল হাসান নিহত। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সুনামগঞ্জে বাস সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ নিহত হয়েছেন 2 জন। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও নরসিংদীতে মারা গেছেন আরও 4 জন, আহত 7 জন হাসপাতালে চিকিৎসাধীন। সকাল 7টার দিকে ছাতক দোয়ারা বাজার সড়কের সুরমা সেতুর টোল কেন্দ্রের পাশে বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান অটোরিকশা যাত্রী পাগল হাসান ও সাথে থাকা সাত্তার।
গুরুতর আহত হন ৩ জন। যাত্রী নিয়ে দোয়ারাবাজার থেকে আসছিল সিএনজি চালিত অটোরিকশাটি, আর ছাতকের দিকে যাচ্ছিল বাসটি। দুপুরে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জের কামালিয়ার চরে বাস চাপায় নিহত হন 2 মোটরসাইকেল আরোহী। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়। এদিকে গোপালগঞ্জের 3 হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত এবং আহত হন 4 জন। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 5 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক। আহতরা পাশের ভৈরব উপজেলা সহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন। সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমান্দুপুর গ্রামে ধান শুকানোর খলা দখল নিয়ে কথা কাটাকাটির জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে 15 জনকে আটক করা হয়েছে। এবার আন্তর্জাতিক খবর। ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। তবে এই জবাব কিভাবে দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় সময় বুধবার দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে একমত হয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। মিত্র দেশগুলো বারবারই হামলা না চালানোর আহ্বান জানালেও এ ব্যাপারে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানান নেতানিয়াহু। সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা করা হবে নাকি সিরিয়া, লেবানন, ইরাক বা ইয়েমেন ইরানের মিত্রদের উপর হামলা চালানো হবে তা এখনো স্পষ্ট নয়। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, ইরানের সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল। দেশটি মনে করছে সামরিক শক্তি প্রয়োগ করেই ইরানের হামলার জবাব দিতে হবে। ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় তাহলে পরিস্থিতি জটিল হবার শঙ্কা রয়েছে মধ্যপ্রাচ্যে। পূর্ণমাত্রায় ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি একটি অঞ্চল আরেকটি সংকটে পড়বে। কূটনৈতিক বিশ্লেষকদের পরামর্শ, খাদের কিনারা থেকে ফিরিয়ে এনে সংযত রাখার এখনই সময়। সংকট উত্তরণে সব পরাশক্তি ও বিশ্ব সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্পও দেখছেন না তারা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ইসরায়েলি বাহিনীর লাগামহীন সামরিক তৎপরতার জবাব দিল ইরান। হয়তো তেহরানের এ সুযোগের অপেক্ষায় ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরাসরি আক্রমণের বৈধতার সুযোগ পেল ইসরায়েল, যদিও যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা মিত্রদের এতে সায় মেলেনি। Tonight, Iran launched a large scale of coordinated attack on Israel. পাল্টা হামলা হলে শক্ত জবাবের ঘোষণা ইরানের। এক দশকে ছায়াযুদ্ধের পর এই প্রকাশ্যে মুখোমুখি অবস্থান ভীত করছে বিশ্বকে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার যে দক্ষিণপন্থী সরকার, এদের অস্তিত্বের প্রয়োজনেই তারা কিন্তু একটা সংকট নতুন করে একটা যুদ্ধ বাঁধাবার জন্য একটা প্রবণতা বা চেষ্টা তারা করতে পারে। তাহলে গাজা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায়। নেতিবাচক কিছু হলে মধ্যপ্রাচ্যে নতুন নতুন সংকটের আঁচ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। তখন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের পিছিয়ে থাকার বিকল্প থাকবে না। আপাতত অস্থিরতা কমানোর পরামর্শ বিশ্লেষকদের। ক্রিয়ার একটা প্রতিক্রিয়া, এই সাইকেলটা যখন চলমান থাকে তখন আসলে যুদ্ধের ভয়াবহতা বাড়ার সম্ভাবনাই বেশি থাকে। দুই পক্ষকেই সংযম প্রদর্শন করে চলার একটা নির্দেশনা দিয়েছে বা একটা অনুরোধ করেছে। এখন দেখার বিষয় হলো যে রাষ্ট্রগুলো ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে তারা কতটুকু সেই অনুরোধগুলোকে সমীহ করে। এই মুহূর্তে কিন্তু কোনো রেড লাইন আর নাই, কাজে সেইটা যদি ঘটে, এখন যদি ইসরায়েল ধরেন পাল্টা ইরানের উপর আক্রমণ করে, ইরান ধরে নেওয়া যায় যে ইরানও পাল্টা আক্রমণ করবে, তখন কিন্তু মার্কিন এতে জড়িয়ে পড়বার একটা বিরাট আশঙ্কা থাকছে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য জগৎ চায় না ইসরায়েল কোনোভাবে নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হোক। এরকম ঘটনা ঘটলে পাশ্চাত্য রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে প্রচণ্ড অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হতে পারে। সংঘাত নিয়ন্ত্রণ না হলে সমূহ যুদ্ধের সবচেয়ে বেশি মাসুল গুনতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে। তেলের দাম বাড়বে, নিত্যপণ্যের দামও বাড়বে।
বিদেশি শ্রম বাজার ও রেমিটেন্স আসা বন্ধ হবার উপক্রম তৈরি হবে। ভূমধ্যসাগর দিয়ে যাতায়াত, সুয়েজ ক্যানেল দিয়ে যাতায়াত বন্ধ হবে, লোহিত সাগরের জটিলতা তৈরি হবে। মানে এটা আমাদের মতো দেশগুলোর জন্য মহা বিপদের একটা আশঙ্কা তৈরি হবে। পৃথিবীর মোটামুটি সব রাষ্ট্রই এটা যদি স্কেলেট করে, আরও তীব্র আকার ধারণ করে, এটা আজ পাবে। প্রথমত ওপেকভুক্ত যে রাষ্ট্রগুলো, তারা অনেকেই হয়তো তেলের উৎপাদন কিছুটা কমিয়ে দিচ্ছে বা দিতে যাচ্ছে। এর ফলশ্রুতিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে। সব ব্লকের পরাশক্তিদের সংঘাত নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা যেমন থাকতে হবে, তেমনি বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত বিরোধী অবস্থানের কণ্ঠ আরও জোরালো করার পরামর্শ বিশ্লেষকদের। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, রাশিয়ান বলেন, চাইনিজরা বলেন, সকলেই আমার ধারণা চেষ্টা করছে ইসরায়েলকে অন্তত এর থেকে বিরত রাখবার। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ড 2023-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ানুজ্জামান রাজীব জানান, এবছর 16টি বিভাগে 18 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠন এবং সংস্থাকে পুরস্কার দেওয়া হবে, থাকবে অর্থ পুরস্কারও। 21 এপ্রিল রাজধানীর একটি 5 তারকা হোটেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। পপুলার চয়েস ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে পেয়েছেন শেখ মোরসালিন, আর বর্ষসেরা নারী ক্রিকেটার পুরস্কার পাচ্ছেন ফারজানা হক পিঙ্কি। প্রিমিয়ার বিভাগ হকি লিগে নিম্নমান এবং পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিংয়ের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সংবাদ সম্মেলনে লীগ কমিটির নানা অনিয়মের কথা তুলে ধরেন মোহামেডানের কর্তারা। তারা বলেন, কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে মোহামেডানের একটি গোল বাতিল করা হয়, সেই সাথে রাসেল মাহমুদ জিমিকে অহেতুক হলুদ কার্ড দেখানো হয়। কোনো বিষয়ে একটি ক্লাবের সুবিধা দেওয়ার জন্যই এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেন মোহামেডানের কর্তারা। এসব ঘটনার তদন্ত করে সঠিক বিচার না করা হলে পরবর্তী খেলায় মোহামেডান অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে তারা। সূক্ষ্ম কারচুপির, সূক্ষ্ম প্রতারণার আমরা ভুক্তভোগী হই। আমাদের এই আবেদন তারা ন্যায্য দাবি তারা না মানে, এমনকি আমরা আগামীকাল আমাদের যে খেলা আছে এই খেলা থেকে আমরা বিরত থাকতে বাধ্য হব। শেষ করছি রাখাইন উৎসবের খবর দিয়ে। কক্সবাজারে চলছে রাখাইন সম্প্রদায়ের 3 দিনের জলকেলি উৎসব। আয়োজন ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাখাইন পল্লীগুলো। সাংস্কৃতিক কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় জেলা জুড়ে 50টি স্থানে হচ্ছে এই উৎসব। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রাখাইনদের বর্ষবরণের উৎসব সাংগ্রিং পোয়ে। রাখাইন পঞ্জিকা অনুযায়ী 1385 সনের বিদায় এবং 1386 সনের আগমন। পুরাতন বছরের গ্লানি, দুঃখ মুছে নতুনভাবে জলে পরিশুদ্ধির জন্য এ উৎসব। পুরো বছরের যা দুঃখ কষ্ট ছিল সেগুলোকে ভুলে আমরা এই পানি খেলার উৎসবের মধ্যে নতুন বছরকে স্বাগতম জানাই। রাখাইন নববর্ষে শুভেচ্ছা দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমরা ফ্রেন্ডস, ফ্যামিলিজ এন্ড কাজিনসদের সাথে পিকনিক করি, পার্টি করি। রাখাইন তরুণ তরুণীরা নেচে গেয়ে অংশ নিচ্ছেন বর্ণিল এ আয়োজনে। সম্প্রীতির বন্ধনে যোগ দিয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষও। পুরোনো সবকিছু ভুলে আমরা নতুনভাবে যেন ভালোভাবে কাটাতে পারি, এটাই আমরা প্রত্যাশা করি সবার কাছ থেকে। ওরাও তো আমাদের অনেক উৎসবে এনজয় করে, আসে, দেখে। ঈদের সময় ওরাও তো সবকিছু করে, সো এটা অবশ্যই সম্প্রীতি। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক বলেন, দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনা করা হয় উৎসবে। পানি দিয়ে আমাদের যে বিগত বছরের যে দুর্দশাগুলো ওগুলো যেন মুছে যায় এবং আগামীতে যেন আমাদের সমাজ, দেশ যেন এগিয়ে যায় শুদ্ধভাবে এবং উন্নতি লাভ করে, এটাই আমাদের কাম্য। উৎসব ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ কারো কাছে মুখাপেক্ষী থাকবে না, বললেন প্রধানমন্ত্রী। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদ। সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ, বোতলে বাড়ল 4 টাকা, খোলা তেলে কমল 2 টাকা।
বোট ক্লাবে হাঙ্গামার ঘটনায় পরিমণির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আদালতের সমন জারি। 50 বছরে হতদরিদ্র কমলেও বেড়েছে বৈষম্য, উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতি রোধের পরামর্শ অর্থনীতিবিদদের। কাল থেকে ভারতের লোকসভা নির্বাচন, প্রথম ধাপে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যে ভোট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।